এখানে যেই দুটি গহনা আছে, তুই নিবি সোনার গহনাটি আর আমি নিব হীরার গহনাটি। তুই যা বলবি তাই হবে নাকি? আমি নিব হীরার গহনা আর তুই নিবি সোনার গহনা, কারণ আমি দেখতে অনেক বেশি সুন্দর। শুধুমাত্র আমার গলাতেই হীরের মালাটি মানায়। আর তাছাড়া হীরের গহনাটি আমি প্রথমে পছন্দ করেছিলাম, এই জন্য এই হীরার গহনাটি আমার। আরে দূর, কি বলিস? তোর চেয়ে আমি বেশি সুন্দরী, তাই হীরার গহনাটি আমার। ছোট সবসময় ছোটর মতোই থাকবি, বড় হওয়ার চেষ্টা করবি না। নিজেই নিজেকে সুন্দরী বললে হবে নাকি? লোকজনকে জিজ্ঞাসা কর, এই পাড়াগাঁয়ের সবাই জানে কে বেশি সুন্দরী। লোকজনকে এনে জিজ্ঞেস কর, সবাই বলবে জমিদারের মেজো মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী। আরে থাম থাম, লোকজনদের ডাকতে হবে কেন? বাড়িতে কি লোকজন নেই? ছোটকে ডাক, ওই বলে দিক আমাদের মধ্যে কে বেশি সুন্দরী। ও যাকে বলবে সেই এই হীরার গহনাটি নেবে। ঠিক আছে, আমি ছোটকে ডাকছি। ছোট, এই ছোট, এদিকে আয়। কিরে, শুনতে পাস না? এদিকে আয় তাড়াতাড়ি, তোর সাথে আমাদের একটু জরুরি কথা আছে। কি হয়েছে বড় আপা, মেজো আপা, আমাকে ডাকছো কেন? আমি একটু বাবার সাথে বাগানে ছিলাম, এই জন্য আমার আসতে দেরি হলো। ওকে যখন ডাকি তখনই তুই এভাবে বলিস। সারাদিন বাবার সাথে কি করিস? হ্যাঁ, আমরাও তো বাবার মেয়ে, কই আমরা তো সারাদিন বাবার গা ঘেঁষে থাকি না? আমরা তোর সব বুদ্ধি বুঝি, কিন্তু ওসব করে লাভ নেই। আচ্ছা যাই হোক, তোকে যে জন্য ডাকলাম সেটা বলি। আচ্ছা বল তো, আমার আর মেজোর মধ্যে সবচেয়ে সুন্দরী কে? যে সবচেয়ে বেশি সুন্দরী সেই এখান থেকে এই হীরের হারটা নিবে। তোমরা কি বলছো? তোমরা তো দুজনই অনেক বেশি সুন্দর। আমার মনে হয় তোমরা দুজনই এই হীরের হারটা পরলে বেশি মানাবে। তোমরা যতটা সুন্দর, যে কোনো ধাতু পরলেই তোমাদেরকে অনেক বেশি সুন্দর মানাবে। তাই আমি বলছি, তোমরা দুজনের মধ্যে ঝগড়াঝাটি না করে দুইজনে ভাগাভাগি করে এই হীরের গহনাটা পরতে পারো, তাহলে তোমাদের দুজনকেই সুন্দর লাগবে। একদিন বড় আপা পরো, একদিন মেজো আপা পরবে। আরে থাম থাম, আমি তোকে জিজ্ঞেস করেছি আমাদের মধ্যে কে বেশি সুন্দর, আর তুই তো দেখছি আমাদেরকে জ্ঞান দিয়ে ভরিয়ে দিচ্ছিস। তোর সাথে আর পারা যায় না, তোকে একটা প্রশ্ন করলে অন্য 10টা বুঝিয়ে দিস। আচ্ছা বাদ দাও বড় আপা, বাবার আদরের দুলালি ওকে কিছু বলো না, পরে আবার বাবা আমাদের উপরে রাগ করবে। তোমরা সবসময় আমাকে এভাবে বলো কেন? বাবার সন্তান তোমরাও, আর বাবা তোমাদেরকেও অনেক বেশি ভালোবাসে। আমি বাবার সাথে বাগানে গিয়েছিলাম, কারণ বাগানে একটা ফুল গাছ আমি লাগিয়েছিলাম, আর সেই গাছে ফুল ফুটেছে, আর এই জন্যই বাবা আমাকে ডেকেছিল গাছটা দেখাবে বলে। তোমরা সব সময় আমার সাথে এমন করো। আচ্ছা হয়েছে হয়েছে, যা এখন এখান থেকে, যত সব। আমার মনের মধ্যে সব সময় একটা চিন্তা বাসা বেঁধে থাকে, আমি মরে গেলে আমার এই এত বড় জমিদারি কে দেখাশোনা করবে। আমার উচিত আমার 3 মেয়ের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমতী তাকেই আমার পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করা উচিত। আল্লাহ তো আমাকে কোনো ছেলে সন্তানও দান করেননি, এই জন্য আমাকে মেয়েদের মধ্যে থেকেই কাউকে নির্বাচন করতে হবে, আর এতেই এই জমিদার বাড়ি এবং গ্রামবাসীদেরও মঙ্গল হবে। আমি ভেবে দেখলাম আমার 3 মেয়ের মধ্যে আমি একটা পরীক্ষা নেব, আর যে এই পরীক্ষায় সবচেয়ে ভালো উত্তর দেবে তাকেই আমি পরবর্তী জমিদারিত্ব দান করব। ফলে এই ফলি, এদিকে আয় তো। চাকর বাকরগুলো যে কোথায় থাকে কাউকে খুঁজে পাওয়া যায় না কাজের সময়। ফলি, আরে এদিকে আয় তো। আসছি মালিক, আপনার কি কিছু লাগবে? আমি একটু রান্নাঘরে ছিলাম মালিক, এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে। এখন তুই আমার 3 মেয়েকে গিয়ে বল আপনাদের পিতা আপনাদেরকে এখনই ডেকেছে, জরুরি কথা আছে, তাড়াতাড়ি যেন তারা আমার কক্ষে চলে আসে। আচ্ছা ঠিক আছে মালিক, আমি এখনই যাচ্ছি আর ওনাদেরকে ডেকে আনছি। বড় মালকিন, ছোট মালকিন,
মেজো মালকিন, আপনারা সবাই কোথায়? আপনাদের পিতা আপনাদেরকে ডেকে পাঠিয়েছেন তার কক্ষে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, সম্ভবত কোনো জরুরি কথা বলার আছে ওনার। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাবাকে বল আমরা এক্ষুনি চলে আসছি। কি হয়েছে বাবা, কোনো সুসংবাদ আছে? আমাদেরকে একসাথে সবাইকে কেন ডেকে পাঠিয়েছেন? নাকি কোনো দুঃসংবাদ আছে? না না, কোনো দুঃসংবাদ নেই আমার প্রাণপ্রিয় 3 কন্যা। আমি আসলে জানতে চাই তোমরা আমাকে কে কতটা ভালোবাসো। আসলে আমার মৃত্যুর সময় তো হয়ে আসছে, অনেক বয়স হয়ে গেছে আমার, তাই আমার জানতে ইচ্ছে করে আমার 3 কন্যার মধ্যে কে আমাকে কতটা ভালোবাসে। এটা কি কোনো বলার কথা বাবা? আমরা 3 জনই তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। না মা, এভাবে নয়। আমি তোমাদের 3 জনকে পরপর প্রশ্ন করব এবং তোমরা সেই অনুযায়ী আমার প্রশ্নের উত্তর দেবে। আগে আমি আমার বড় মেয়েকে প্রশ্ন করছি। মা, তুমি আমাকে কেমন ভালোবাসো বা কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। আমার ভালোবাসা তোমার প্রতি পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। বাহ 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 বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার সেম প্রশ্ন আমি আমার মেজো মেয়েকে করছি। তুমি আমাকে কতটা ভালোবাসো বা কিসের মতো ভালোবাসো? বাবা, আমি তোমাকে সন্দেশের মতো ভালোবাসি। এই পৃথিবীতে যত ধরনের মিষ্টি আছে, সবচেয়ে বেশি মিষ্টি এবং সুস্বাদু হলো সন্দেশ। আসলে আমি বোঝাতে চাইছি, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি সবার চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। বাহ 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 বাহ, আমার মেজো মেয়ে আমাকে এতটা ভালোবাসে শুনে আমার মনটা আবারও খুশিতে নেচে উঠল। এবার আমি আমার আদরের ছোট মেয়ের কাছে জানতে চাই, তুমি আমাকে কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। কি বললে তুমি? সবাই আমাকে বলল তারা মিষ্টির চেয়েও বেশি ভালোবাসে আমাকে, আর তুমি আমাকে নুনের মতো ভালোবাসো। আমার এই ভালোবাসার তুমি এই প্রতিদান দিলে? তোমার কত বড় স্পর্ধা! তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটু নুনের সাথে তুমি আমার ভালোবাসার তুলনা দিলে? হ্যাঁ বাবা, আমি সত্যিই তোমাকে নুনের মতোই ভালোবাসি। যেই নুন আমাদের নিত্যদিনের সঙ্গী, আর যা দ্বারা আমাদের খাবারের ভালো মন্দ নির্ভর করে। শোনো ছোট মেয়ে কুসুমলতা, তোমার এই উত্তরে আমি বড্ড অসন্তুষ্ট হয়েছি, তাই তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে বাবা, তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও, আমি তোমার শাস্তি মাথা পেতে নেব। বলুন বাবা, আমাকে কি শাস্তি পেতে হবে? তোমার শাস্তি হচ্ছে তুমি এখনই নির্বাসনে চলে যাবে। আমার জমিদারির কানা করিও তুমি পাবে না। ঠিক আছে বাবা, আপনি যদি আমার জন্য এটাই ভালো মনে করে থাকেন, তাহলে আমি আপনার আদেশ শিরোধার্য মেনে এখান থেকে আজই চলে যাব। আপনাকে আমি যেরকম ভালোবাসি সেরকমটাই বলেছিলাম, আর এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে ঠিক আছে, আর একটা কথাও তুমি আমার সাথে বলবে না। তুমি এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত লাগছে। এই পথের যেন কোনো শেষ নেই। জঙ্গলের মধ্যে কোনো মানুষজনও তো দেখতে পাচ্ছি না। সকাল থেকে এভাবে হেঁটেই চলেছি। এদিকে ক্ষুধায় তৃষ্ণায় আমার গলা ফেটে যাওয়ার জোগাড়। একটু রেস্ট করে নিই, চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, যাক সেসব পরে ভাববো। এখন এই মরা গাছের উপরে একটু ঘুমিয়ে নিই। কে রে তুই বাছা? এত রাতে এই জঙ্গলে তুই কি করছিস? আমার কথা কি বুঝতে পারছিস? বাছা, ওঠ না, কি হয়েছে তোর? এতটা রাত হয়ে গেছে, আমি তো বলতেই পারি না। তুমি কে বুড়িমা? আর এত রাতে তুমিই বা এখানে কি করছো? আমি হলাম জমিদার কন্যা। বাবাকে নুনের মতো ভালোবাসি বলেছিলাম বলে বাবা আমাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। বলছিস রে বাছা, তুই নুনের মতো ভালোবাসিস মানে তো তুই অনেক বেশি ভালোবাসিস তোর বাবাকে, আর উনি না বুঝেই তোকে নির্বাসনে পাঠিয়ে দিল। তো বুড়িমা,
তুমি এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে কি করছো? তুমি লোকালয়ে কেন থাকো না? এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা তোমার ভয় করে না বুড়িমা? আর বলিস না মা, আমি বহু বছর আগে লোকালয়েই থাকতাম, কিন্তু আমার ছেলে ছিল এক কাঠুরিয়া, আর এই জঙ্গলে এসে সে ভয়ানক একটা প্রাণীর হাতে মারা যায়। তারপর থেকে আমি এই জঙ্গলেই থাকি। আমার ছেলের স্মৃতিটুকু আঁকড়ে বাকিটা জীবন এখানেই কাটিয়ে দিব ভেবেছি। এখানে আমি একটা ছোট্ট কুটিরও বানিয়েছি। তুই কি যাবি আমার সাথে বাছা? তুই যদি আমার সাথে থাকতিস তাহলে আমার ছেলে মারা যাওয়ার কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারতাম। যাব না কেন বুড়িমা? এই জঙ্গলে আমিও তো একা। এতক্ষণে তোমার দেখা না পেলে হয়তো কোনো হিংস্র জানোয়ার আমাকে ছিঁড়ে খেত। তোমার দেখা পেয়ে আমারও ভালো হলো। বাকিটা জীবন আমি তোমার সাথেই কাটিয়ে দেব বুড়িমা। চল তাহলে বাছা, এখানে আর বেশিক্ষণ দেরি করতে নেই। এই জায়গাটা মোটেও ভালো না। এই যে সামনে আমার কুঠির দেখা যাচ্ছে, এই কুঠিরে তুই থাকতে পারবি তো বাছা? তোর কোনো সমস্যা হবে না তো? তুই হলে জমিদারের মেয়ে, এই ভাঙা কুঠিরে কি তুই থাকতে পারবি? কি যে বলছো বুড়িমা, তোমার এই কুঠিরটি বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কবুতরের বাসা। তুই কত ভালো রে মেয়ে, কিন্তু তোর এই ভালোর মূল্য কেউ দিতে জানলো না, এমনকি তোর বাবাও না। তোর বাবা একদিন ঠিকই বুঝতে পারবে তার ছোট মেয়েটাকে কতটা ভালোবেসেছিল। একদিন সে তার ভুলের জন্য ঠিকই পস্তাবে। হায় হায় রে, আমি 2 দিন কিচ্ছু খেতে পাইনি। খিদের জ্বালায় পেটটা চোচো করছে। কয়েকদিন আগেও আমি কত বড় লোক ছিলাম, আর আজকে আমি নিঃস্ব। বদমাইশ ডাকাত দল শিকারে আসার পর আমার সর্বস্ব লুটে পুটে নিয়ে গেল। আমি এখন কি করব, কোথায় যাব, পথও তো হারিয়ে ফেলেছি। এভাবে আর 2-1 দিন থাকলেই আমি খুব দ্রুত মারা যাব। আশেপাশে যে জলাশয়গুলো দেখছি, এই জলাশয়ের পানিও মনে হচ্ছে বিষাক্ত, কারণ জলাশয়ের চারপাশে অনেক মৃত পশু পড়ে থাকতে দেখেছি। দেখি মরে যাওয়ার আগে একটা শেষ চেষ্টা করে দেখি আশেপাশে কোথাও কাউকে পাই কিনা। আরে ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে একটা কুটির। এত ঘন জঙ্গলে এরকম একটা কুটির পাবো আমি চিন্তাও করতে পারছি না। আচ্ছা যাই হোক, আর একটু সামনে এগিয়ে যাই। এত সেত না ভাবে দেখি কাউকে পাই কিনা। কেউ কি আছেন বাড়িতে? আমাকে একটু সাহায্য করুন। আমি 2 দিন ধরে কিছু খাই না। ডাকাত দল আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে একটু খাবার দেবেন? অন্তত একটু পানি দিন, আমার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। কেউ কি আছেন এই কুটিরে? কে আপনি বাবা? আর এত ঘন জঙ্গলের মধ্যে আপনি এখানে কি করছেন? আপনাকে এরকম লাগছে কেন? আমি হলাম জমিদার মশাই। এখানে এসেছিলাম শিকার করার জন্য, কিন্তু ডাকাত দল আমার সর্বস্ব লুটে নিয়েছে। 2 দিন ধরে আমি অনাহারে আছি, তৃষ্ণায় আমার গলাটা ফেটে যাচ্ছে। আহা জমিদার মশাই, আপনার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। এই জঙ্গলে যেমন হিংস্র পশুরা রয়েছে, তেমনই ডাকাত দলও রয়েছে। আপনি যে জান নিয়ে বাঁচতে পেরেছেন এই অনেক। আরে আমার বাবা কেন এখানে? আমার বাবা যদি জানতে পারে আমি এখানে আছি, তাহলে আমার আর রক্ষে নেই। এই বুড়িমাকে সব কিছু খুলে বলতে হবে, বাবা যেন কিছুতেই আমার পরিচয় না জানতে পারে। আরে বাছা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওনার সামনে যাচ্ছিস না কেন বাছা? ওনার খুব খাবারের প্রয়োজন। কুটিরে যা কিছু আছে একটু খাবারের ব্যবস্থা কর। বুড়িমা, এটাই আমার বাবা, আমার জন্মদাতা পিতা। ইনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন। তাকে নুনের মতো ভালোবাসি বলেছিলাম সেই অপরাধে, তাই আমি তার সামনে যাচ্ছি না। তুমি তার সামনে আমার পরিচয় দিও না। আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিচ্ছু বলবো না। যা, তুই ওনার জন্য রান্না চাপা, কিন্তু অবশ্যই ওনার খাবারে কোনো নুন ব্যবহার করবি না। আমি কেন তোকে এই কথা বলেছি সেটা আমি তোকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে বাবার জন্য রান্না চাপিয়ে দিচ্ছি।
এই যে জমিদার মশাই, দেখুন আমি আপনার জন্য কত সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের আয়োজন করেছি। নিন, পেট ভরে খেয়ে নিন, আপনার ক্লান্তি এবং ক্ষুধা দুটোই দূর হয়ে যাবে। দুদিনের অনাহারে আছি আমি সব খাবার খেয়ে ফেলবো। বুড়ি, তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি বিপদে পড়েছি আর তুমি সেই সুযোগ নিচ্ছ। এমন মশকরা আমি মোটেও বরদাস্ত করব না। কেন, কি হয়েছে জমিদার মশাই? তুমি যেই খাবারগুলো আমাকে দিয়েছো এগুলো কি মানুষের খাওয়ার যোগ্য? কোনো খাবারে কোনো নুন নেই। নুন ছাড়া কি কোনো খাবার খাওয়া যায়? কেন জমিদার মশাই, নুনের মতো ভালোবাসে এই কথা বলার জন্য যদি আপনার ছোট মেয়েকে বনবাসে যেতে হয়, তাহলে তো আপনি নুন ছাড়াই সব খাবার অনায়াসেই খেতে পারবেন। খান, খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। বুড়িমা, আমি বুঝতে পেরেছি তুমি আমার ছোট মেয়ের কথা বলছো, কিন্তু তুমি আমার ছোট মেয়ের কোনো খবর কি জানো? হায় রে, আমি তার সাথে কি যে অন্যায় করেছি। আমি আমার ভুলের জন্য খুবই লজ্জিত। তুমি যদি তার কোনো খোঁজ জানো তাহলে দয়া করে আমাকে তার খোঁজ দাও। ঠিক আছে জমিদার মশাই, আপনি এখানে বসুন, আমি আপনার ছোট মেয়েকে নিয়ে আসছি। মা, তুই এখানে? আমি তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি মরে যাওয়ার পরে আমার জমিদার বাড়ির উত্তরাধিকারী তুই হবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমার সাথে জমিদার বাড়িতে ফিরে চল মা। আসলে আমি বুঝতে পারিনি নুন ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না, কোনো খাবার খাওয়া যায় না, আর খেতে না পারলে মানুষ বাঁচবে কি করে। তার মানে তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস মা। আমি তোমার সাথে যেতে পারি বাবা, কিন্তু বুড়িমাও আমাদের সাথে যদি যায় তবেই আমি তোমার সাথে যাব। হ্যাঁ রে মা, বুড়িমাও যাবে আমাদের সাথে। আমাকে ক্ষমা করে দে মা। এভাবে বলো না বাবা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আর আগেও যেভাবে ভালোবাসতাম এখনো ঠিক সেভাবেই ভালোবাসি, নুনের মতো।